ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নিবে না। সংসদে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। সংক্রমণের 1 বছর 28 দিনের মাথায় 24 ঘন্টায় শনাক্ত ছাড়ালো 7,000 লকডাউনের প্রজ্ঞাপন, অপ্রয়োজনে বাইরে নয়। বাজারে ভিড় বেড়েছে সব পণ্যের দাম, অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। রিসর্টে নিয়ে যাওয়া নারী মামুনুলের স্ত্রী নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজত নেতৃত্ব ভণ্ড, বললেন তথ্যমন্ত্রী। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান ঘিরে হেফাজতের তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামাতের মদদ আছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান সংসদ নেতা। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 26 থেকে 31 মার্চ পর্যন্ত দেশব্যাপী হেফাজতি তাণ্ডব ও সহিংসতায় বিএনপি জামাত জোটের সমর্থনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করি তখন শুরু করলো হেফাজতের তাণ্ডব। এই হেফাজত তো একা না, হেফাজতের সাথে তো জামাত বিএনপিও জড়িত। আগুন নিয়ে খেলছে তারা। এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে, ভূমি অফিস থেকে শুরু করে, ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা, তাদের বাড়িঘর, সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? ধর্মের নামে অধর্ম কিংবা পবিত্রতার কথা বলে অপবিত্র কার্যকলাপের জবাব জনগণই দেবে বলে উল্লেখ করেন সরকার প্রধান। এরা একদিকে ইসলামের নাম, ধর্মের নাম, এত কিছু পবিত্রতার নাম, এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনারগাঁয়ে একটা রিসোর্টে। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তা বলতে পারে, অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তাই হেফাজতের যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে যে কোন নেতৃত্ব তাদের। হেফাজত নেতাদের বিনোদনের অর্থের উৎস সম্পর্কেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে, এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে। এবং এত অর্থ কোথা থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা দেশবাসী বিচার করবেন, আর আইন তার আপন গতিতে চলবে। করোনা সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আবার দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। আমি মনে করি এই দ্বিতীয় ঢেউ সামলাতে সবাইকে এগিয়ে আসতে হবে। কতগুলি নির্দেশনা এই করোনার দ্বিতীয় ঢেউ যাতে আমরা সুরক্ষা দিতে পারি মানুষের, তার জন্য সেই ব্যবস্থা করে আমি কিছুক্ষণ আগেই ফাইল সই করে দিয়ে এসেছি, প্রজ্ঞাপন জারি করব। জীবন ও জীবিকা রক্ষায় সরকারের এমন নির্দেশনা জরুরি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় একদিনে শনাক্ত ছাড়ালো রেকর্ড 7,000। সংক্রমণ শুরুর পর এই সংখ্যাটি সর্বোচ্চ। এ পর্যন্ত মোট শনাক্ত 6,37,364। এদিন মারা গেছেন 53 জন, এদের মধ্যে 52 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 23.07%। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। গত বছর সংক্রমণ শুরুর পর এত দ্রুত কখনোই ছড়ায়নি। দিনে দিনে ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। পরীক্ষা কেন্দ্রগুলোতে যেমন ভিড় বাড়ছে, তেমনি হাসপাতালেও রোগীর সংখ্যা বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত 24 ঘন্টায় 227টি ল্যাবে 30,724 জনের নমুনা পরীক্ষায় এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্ত 7,087। শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে 6,37,364। একদিনে হাসপাতালে মারা গেছেন 52 জন ও বাসায় 1 জন। মোট মৃত্যু 9,266। সুস্থ হয়েছে 2,707 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 23.07%। মৃত্যু হার বেড়ে 1.45। কমেছে সুস্থতার হার 86.68%। জনসংখ্যার ভিত্তিতে প্রতি 10 লাখে শনাক্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে। শনাক্ত 3,742, সুস্থ 3,224 এবং মৃত্যু 54। একদিনে ঢাকা বিভাগে মারা গেছে 37 জন ও চট্টগ্রাম বিভাগে 9 জন। 60 ঊর্ধ্ব 34 জন ও 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যু 11 জনের। পুরুষদের মধ্যে মৃত্যু হার 75.22% ও নারী 24.78%। 24 ঘন্টায় নতুন 1,705 জন সহ কোয়ারেন্টাইনে আছে 40,000-এর বেশি। আইসোলেশনে 12,870 জন। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 47,83,385। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় কাল থেকে 1 সপ্তাহ লকডাউনে যাচ্ছে সারা দেশ। এ বিষয়ে এরই মধ্যে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী বন্ধ থাকবে গণপরিবহন, তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও সেবাদানের ক্ষেত্রে এর নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না, স্পষ্ট বলা হয়েছে প্রজ্ঞাপনে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। এবারের করোনা সংক্রমণ তীব্রতর, তাই গতবারের মতো সাধারণ ছুটি ঘোষণা নয়, সরাসরি লকডাউনে পুরো দেশ। এই লকডাউন আপাতত 7 দিনের, চলবে 11 এপ্রিল পর্যন্ত। সকাল 8টা থেকে বিকেল 4টা এই সময়ের মধ্যে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কাঁচা বাজার বসবে, তবে শপিং মল বন্ধ রাখা বাধ্যতামূলক। হোটেল রেস্তোরাঁয় ক্রয় বিক্রয় চলবে, তবে কোনো অবস্থাতেই সেখানে বসে খাবার গ্রহণ করা যাবে না। সড়ক, নৌ, রেল ও অভ্যন্তরীণ ফ্লাইট সম্পূর্ণ বন্ধ থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবার মতো জরুরি পরিষেবা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলবে যথানিয়মে। অফিস আদালত চলবে সীমিত পরিসরে, কর্মী পরিবহন করতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থায়। ব্যাংকিং সেবা চলবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতো, সীমিত হবে কার্যক্রম। নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি আর্থিক সহায়তাও আমাদের দিতে হবে এবং খাদ্য সামগ্রী বিতরণের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। কাল বিলম্ব না করেই মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউনের খবরে ভিড় বেড়েছে বাজারে। পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। পণ্য সরবরাহে কমতি না থাকলেও লকডাউনের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা, এমন অভিযোগ সাধারণ মানুষের। মেহেদী হাসানের রিপোর্ট। 1 সপ্তাহ লকডাউনের সিদ্ধান্তের কথা জানা গেছে শনিবারই। এরপর থেকেই বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। প্রয়োজনের চেয়ে বেশি পণ্য কিনছেন অনেকেই। সবকিছু একটু বেশি বেশি কেনা হয়েছে, যাতে করে বাচ্চাদের দুধ, তারপরে চাউল, ডাল, বাচ্চাদের বেশি জিনিস নেওয়া হচ্ছে বাচ্চাদের। সামনে রমজান, তার উপর লকডাউন, সুযোগটি নিতে ভুলেননি ব্যবসায়ীরা। গত বছর যেরকম ছিল লকডাউনের আগে প্রচন্ড ভিড় ছিল, কিন্তু সেই তুলনায় এবার সেটা নাই। প্রতি কেজি দিয়ে 1 টাকা 1.5 টাকা করে বাড়ছে, বা কোনো কোনো সময় ইয়াতে নাজি শিলের দামটা 2 টাকা বাড়ছে। চিংড়ি মাছে ধরেন 1 কেজি মাছ 100 টাকা বা 150 টাকা বেড়ে গেছে। 1 কেজি চিংড়ি মাছে ধরেন যেই মাছটা রুই মাছটা যেটা বিক্রি থাকে 250 230 বা এটা 20-30 টাকাতে বেড়ে গেছে। তেলের দাম বাড়ছে প্রতি লিটারে 2 টাকা। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। পোশাক ছিল 30 টাকা কেজি, এখন 35 টাকা কেজি। টমেটো 20 টাকা ছিল, এখন 25 টাকা কেজি। ব্যবসায়ীদের এমন আচরণের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান সাধারণ মানুষের। সুযোগটা নেওয়া তো উচিত না ওদের, কারণ তারা তো আর বেশি দামে কিনতেছে না। তারা শুধু বলতেছে লকডাউন, এই জন্য দাম বেড়ে গেছে। লকডাউন হলেও কাঁচা বাজার খোলা থাকবে সীমিত আকারে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। 1 সপ্তাহের লকডাউনে ঢাকা ছেড়ে যাচ্ছে অনেক মানুষ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল উপচে পড়া ভিড়। প্রতি 2 সিটের বিপরীতে একজন বহন করায় দীর্ঘ অপেক্ষার পরও আসন পেতে দেরি হচ্ছে বলে জানান যাত্রীরা। আর বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও করছেন অনেকে। মাহমুদ হাসানের রিপোর্ট।
হঠাৎ করেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এ ঘোষণার পর থেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে সকাল থেকেই ছিল বিভিন্ন গন্তব্যের যাত্রীদের ভিড়। প্রায় প্রতিটি বাস কাউন্টারেই ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। আসন সংখ্যার অর্ধেক যাত্রী বহনের সরকারি নির্দেশে সংকটে পড়েছেন অনেক যাত্রী। রওনা দিলাম যে কালকে তার বাস চললাম, যদি আরো 2 দিন থাকার নিয়ত ছিল মার কাছে, থাকলাম না যে যদি আবার কাল নাই যেতে পারি বাড়িতে। কালকে থেকে লকডাউন শুরু, তো আমার বাসায় কাজ আছে, যদি আরো বাড়ায় দেয় এজন্য আজকে যাচ্ছি। যাত্রী চাপে অস্থির কাউন্টার ম্যানেজাররা। তবে অনলাইনে বা আগে বুকিং থাকলে আসন পেতে অসুবিধা হয়নি বলে জানান তারা। 40 সিটের গাড়িতে 20 জন করে যাত্রী নিয়ে যাচ্ছে। লকডাউনের কথা শোনার পরে যাত্রীর যে চাপটা, এটা মানে উপচে পড়া ভিড়, মানে অসম্ভব চাপ। 2 সিটে একজন যাওয়ার কারণে যাত্রীর চাপটা বেশি দেখা যাচ্ছে, কিন্তু গাড়ি সংকট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা সব যাত্রীদের সিট দিতে পারছি না। অনেক যাত্রীর অভিযোগ, নির্ধারিত 60% বেশি ভাড়া নিচ্ছে বাসগুলো। ভাড়াটা একটু বেশি নিছে, 60%-এর বেশি নিচ্ছে। অভিযোগ করে আর কি করব। এদিকে বাস চালক শ্রমিকরা আশঙ্কা করছেন এবারও আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। দিন খাটে দিন খাই, এখন এই যে 7 দিন 8 দিন বসে থাকা মানে খুবই কষ্টকর। আগের বারও কোনো সহযোগিতা করে না, এবার করবে কিনা তাও জানি না। ইনকাম না থাকলে তো ফ্যামিলি অবস্থা ভালো থাকবে না। যাত্রার শুরুতে সামাজিক দূরত্ব মানা হলেও শেষ পর্যন্ত তা মানা হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেন অনেক যাত্রী। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঢাকা থেকে গ্রামমুখী যাত্রায় ফেরিঘাট ও মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর এ যাত্রায় সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো নির্দেশনাই মানছেন না যাত্রী ও চালকরা। সকাল থেকেই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যাত্রীদের ভিড় শুরু হয়। দুপুরের পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়ে। ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন। যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের। সকাল থেকেই শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটেও ঘরমুখো যাত্রীর চাপ। গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়েই লঞ্চে পার হচ্ছেন যাত্রীরা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হেফাজত নেতা মামুনুলের রিসর্ট কাণ্ডে কথিত স্ত্রী জান্নাত আরা যে তার স্ত্রী নয়, তা উঠে এসেছে ফাঁস হওয়া কয়েকটি ফোন আলাপে। রিসর্ট কাণ্ড নিয়ে কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে কি বলতে হবে, মামুনুলের স্ত্রীকে তা শিখিয়ে দেন তার বোন। আরেকটি ফোন আলাপে মামুনুল তার কথিত স্ত্রীর কাছে টাকার ব্যাগ ঠিকঠাক আছে কিনা তার খোঁজ খবর করেন। তবে যে কাজে যাওয়া সে কাজটি না হওয়ায় আফসোস করেন হেফাজত নেতার কথিত স্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জসিম জুয়েল। কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণাকে নিয়ে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে প্রবেশের পর শনিবার বিকেলে স্থানীয়দের হাতে আটক হন হেফাজত নেতা মামুনুল হক। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মামুনুল জানান তার দ্বিতীয় স্ত্রীর নাম আমিনা তৈয়বা। ওয়াইফের নাম কি? আমিনা তৈয়বা। ওনাদের বাড়ি কোথায়? তবে ঝর্ণার বক্তব্যে জানা যায় মিথ্যা তথ্য দিয়েছে মামুনুল। আপনার নাম যেন কি বললেন? জান্নাত আরা ঝর্ণা। একটু জোরে। আপনার বাবার নাম? ওলিয়া রহমান। বাড়ি কোথায়? সন্ধ্যা গড়িয়ে রাত নামে। পরে থানা পুলিশ, সাংবাদিক ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে হেফাজত নেতাকর্মীরা রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়। কথিত দ্বিতীয় স্ত্রীকে একা ফেলেই চলে যান মামুনুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাওয়ার পর মামুনুল জান্নাত আরাকে ফোন করেন। ফাঁস হওয়া সেই ফোন আলাপে অনেক কিছুই খোলাসা হয়। গাড়ির চাবি কি আপনি ব্যাগের মধ্যে খুনক করে রাখছিলেন? হ্যাঁ, ওটা তো নিশ্চিত হারাই গেছে। মানি ব্যাগ এইগুলো হারাই গেছে, কিন্তু আপনার ব্যাগের কোনো জায়গায় আমি খুলে দেখছি, কোনো জায়গায় কোনো কিছু ক্ষতি হয়নি। বুঝলাম না, ওইগুলো মনে হয় যারা প্রথমত আসছিল না ওরা নিয়ে গেছে মনে হয়। তুমি আসলে কিভাবে? আমার এই মহিলারা খুব ভালো ব্যবহার করছে, 7 জনে মিলে ওই আর কি নতুন জীবন পাইলাম। আমার মায়েরা গাইটা বাসায় দেবে এখনই, তারপরে যা হোক কোনোভাবে 7 জনে আমার নিচে ফেলায়
তারপরে ওরা হচ্ছে আমাকে কিভাবে আমি জানি না, খাইনি হাসরাইয়া গাড়িতে উঠাইছে। তোমার কি প্রশ্ন করতে কি তথ্য দিতে তুমি? ওই ঘুরে ফিরে একটা প্রশ্নই করতেছে, কবে বিয়ে করছেন? আমি ফেব্রুয়ারি বলছি, 2 বছর বলছি। আর ওই বাপ মা ভাই বোনের নাম, মায়ের নাম্বার চাইছে, মায়ের একটা বন্ধ নাম্বার আমি দিছিলাম, মাকে খুঁজে পাইনি। আর এই তো, আর কিছু না, ওই বারবার একটাই জিজ্ঞাসা করতেছিল। ঠিক আছে, এখন এটাকে তো বিভিন্ন আগে বিভিন্ন ভাবে এটাকে করতে হবে, করতে হবে। ও আচ্ছা, যাই হোক, আপনি সাবধানে থাকেন। ভাবলাম একটা হয়ে গেল, আরেকটা যাই হোক। এদিকে মামুনুলের বোনের সাথে তার দ্বিতীয় স্ত্রীর আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছে। কেউ ফোন করলে কি বলতে হবে তা শিখিয়ে পড়িয়ে দেন মামুনুলের বোন। তুমি কি কিছু কার কাছে কিছু শুনছো বা কিছু দেখছো? লাইভ দেখলাম মাত্র। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনো, তুমি পেরেশানি করো না, তুমি কোনো অস্থির হইও না, আমরা তো আছি, তোমার তো কোনো অসুবিধা না। যাও, কোনো ঝামেলা হইলে তোমার যদি কেউ ফোন দেয় বা কিছু কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবা যে হ্যাঁ আমি অনুমতি দিছি, আমার শাশুড়ি থাকতে করাই গেছে। কি আমার কথা তুমি বুঝছো? এটাতে আমরা তোমার সাথে আসি, পরে কি করতে হয় না করতে সেটা আমরা দেখবো, কিন্তু তুমি শক্ত থাকবো। আমি তোমার কথাটা বুঝছো না কিছু? সত্যি না না, সত্যি তো আর নাই, মানুষ তো চেষ্টা করবো ফেলানোর জন্য। আমরা যদি আমাদের একটা ভালো থাকে, আমরা ভাই বোনরা যেটা ভালো সাপোর্ট দেই, তুমি যদি এটা ভালো সাপোর্ট দাও, বাচ্চারা যদি এটা ভালো সাপোর্ট দেয়, তাইলে আর এইগুলা এখন তো ছাত্রলীগের পোলাপান্না চাইতেছি ছোট ভাইয়ের নামে তো হাতি যা কিছু করে একটা করে ফেলছি, কথাটা বুঝছো না? এখন যদি সাপোজ আপনার হাজবেন্ড যে দ্বিতীয় বিয়ে করছে, আপনি কি জানেন? এরকম যদি কেউ ফোন দিয়া বা কেউ যদি তোমার এরকম প্রশ্ন করে, তুমি বলছো হ্যাঁ আমার শাশুড়ি করাই গেছেন, আমার অনুমতি দিয়ে করাইছে। কি আমার কথাটা তুমি বুঝছো? হ্যাঁ। তো আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে, অতএব তোমারও প্রশ্ন করবে যে মামুনুল হকের বউ কি জানে আমাদের দিতে করতেছে। তো আমরা বলছি যে ভাবিও জানে, মানে আমরা পরিবার জানি, আমরা পরিবার জানি না এটা বলা যাবে না, ঠিক আছে? যদি তোমার কেউ ফোন দেয়, তুমি এটা গোপনে তোমার জানাই রাখলাম, যদি কোনো ফোনে আসে কোনো পুরুষ লোক তোমার প্রশ্ন করে বসে আপনি কি মামুনুল হকের স্ত্রী, হ্যাঁ, তখন তুমি এটা বললো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলবো তো। আপনি তো ফোনে করেছেন রেকর্ডের কথা বুঝতে সময়, রেকর্ড করে কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি শক্ত থাকবো, এটাই হলো কথা, ঠিক আছে? তাহলে আচ্ছা। রিসোর্ট কাণ্ডের পর মামুনুল ও তার পরিবারের সদস্যদের ফাঁস হওয়া আরও কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেসব ফোনালাপে রাষ্ট্রবিরোধী তৎপরতার পাশাপাশি একাধিক নারীর সঙ্গে মামুনুলের সম্পর্ক থাকার বিষয়টি স্পষ্ট হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রিসর্টে নিয়ে যাওয়া নারী মামুনুলের স্ত্রী নন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হেফাজত নেতার বিষয়ে আরও ঘটনা জানানো হবে। সোনারগাঁ উপজেলার একটা প্রাইভেট রিসোর্টে আমরা দেখলাম হেফাজতের একজন কেন্দ্রীয় নেতা মামুনুল হক, তিনি একজন মহিলাকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। মাননীয় স্পিকার, সেগুলো টিভিতে সুন্দরভাবে তিনি মহিলাটা কে তিনি নিজের মুখেই তিনি স্বীকার করেছেন তিনি তার স্ত্রী নন। এদিকে পরস্ত্রী সহ হেফাজত নেতা মামুনুল হকের আটক হবার ঘটনা প্রমাণ করে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নষ্ট ও ভণ্ড। এসব বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মাদ্রাসা ছাত্র ও নেতাকর্মীদের এ ধরনের নেতৃত্বকে বর্জন করারও আহ্বান জানান। বলেন, সারা দেশ যখন করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে, তখন একদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করে জানমালের ক্ষতি সাধন করে রিসর্টে অবকাশ যাপনের নামে নোংরামিতে লিপ্ত তারা ইসলামকে হেফাজত নিজের স্বার্থে ব্যবহার করছে এবং প্রকৃতপক্ষে শান্তির ধর্মে কলঙ্ক লেপন করছে বলেও মত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। কখনো অনুমোদন করে না। তিনি আরও বলছেন যে তিনি ওই নারীকে নিয়ে একটু রিল্যাক্স করতে গেছেন। এই সময় করোনার মধ্যে সবাই যেখানে ঘরবন্দি কিভাবে নিজেকে সুরক্ষা করবে, সেখানে একটি বিলাসবহুল রিসোর্টে গেছেন যে রিল্যাক্স করার জন্য। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। আদালতের আদেশ জালিয়াতিতে জড়িত সিন্ডিকেট শনাক্ত, গ্রেফতার 1। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে।
লকডাউন হলেও মাছ, মাংস, ডিম ও দুধ পরিবহন ও বিপণন যাতে বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, প্রয়োজনে উৎপাদনকারীদের সাথে সরকারি সংস্থাগুলো মোবাইলে যোগাযোগ রক্ষা করবে। যেটা পচনশীল বা লাইফ আইটেম, এটা পরিবহন বিপণন এতে কোনো ক্ষতি হবে না। এবারও সেই প্রক্রিয়া রাখবো এবং কালকে আমাদের সচিব মহোদয় ক্লিয়ার করে বলছেন যে আমরা কিন্তু বিভিন্নভাবে মোবাইল ব্যবস্থাপনাও করব। তারপরে আমাদের যে সকল গাড়িতে আছে সেই গাড়িতে কিন্তু মাছের সঙ্গে মাংস, ডিম এগুলো কিন্তু আমরা সহজলভ্যভাবে মানুষের কাছে যাতে পৌঁছায় সে ব্যবস্থাটা আমরা করব। লকডাউনে আদালতের কার্যক্রম ভার্চুয়ালি করার মত দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। এদিকে সাধারণ আইনজীবীরাও চান লকডাউনে ভার্চুয়ালি আদালতের কার্যক্রম চলুক। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। করোনা সংকটে গত বছরের সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘদিন ছুটি চলতে থাকায় পরবর্তীতে আদালতের কার্যক্রম ভার্চুয়ালি শুরু করা হয়। এরপর দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল কোর্ট অধ্যাদেশ জারি করে সরকার। করোনায় বিচারাঙ্গনে আসে গতি। করোনা সংকট আবারও তীব্র হলে রোববার সকালে প্রধান বিচারপতি বলেন, আদালত পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাংবিধানিক আদালত বন্ধ থাকতে পারে না। ইন্ডিয়াতেও বন্ধ রাখা হয়নি। এবারও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আদালতের কার্যক্রম বন্ধ না করার পক্ষে মত দেন। দুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতিহাসের মহানায়ক স্মারক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যে উদ্দেশ্যে লকডাউনটা দিয়েছেন সেই উদ্দেশ্যটা সফল হবে যদি আমরা বাসায় থাকি। বাসায় থেকে কিন্তু এখন আমরা করতে পারছি। তো আমার মনে হয় যদি কোর্ট বাসার থেকে করার যদি ব্যবস্থা করা হয় ভার্চুয়ালি, তাহলে সবাই উপকৃত হবে। সাধারণ আইনজীবীরাও জানিয়েছেন একই দাবি। এতে করে বিচার কাজে গতি বজায় থাকবে বলে মনে করেন তারা। কোর্ট অবশ্যই চলা উচিত, ভার্চুয়ালি চলবে না ফিজিক্যালি চলবে সেটা মাননীয় প্রধান বিচারপতি মহোদয় অন্যান্য বিচারপতি মহোদয়ের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। লকডাউন চলছে, সেক্ষেত্রে আমাদের লকডাউন মেনে চলা সেটা অবশ্যই জরুরি। তার পাশাপাশি কোর্টটা ভার্চুয়ালি চালানো উচিত। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। আদালতের আদেশ জালিয়াতির সাথে জড়িত একটি সিন্ডিকেট শনাক্ত করতে পেরেছে সিআইডি। চক্রের একজনকে গ্রেফতারও করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা এ তথ্য জানান। এছাড়া একটি হত্যা মামলার আসামি এবং সংঘবদ্ধ ডাকাত দলের কয়েক সদস্যকে গ্রেফতারের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। 2004 সালের মাগুরা সেশন জজ আদালতের একটি মাদক মামলার আসামিরা উচ্চ আদালতের জামিন আদেশ জালিয়াতির মাধ্যমে মুক্তি পান। ঘটনা জানাজানি হলে উচ্চ আদালত ঘটনার তদন্ত ও জামিন পাওয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। সিআইডির তদন্ত শেষে আসামিদের মধ্যে আবু বকর নামে একজনকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, এই ঘটনার সাথে আদালতের কিছু লোক জড়িত। চক্রটিকে আটকের চেষ্টা চলছে। সব শ্রেণীর লোকই, কোর্টের কিছু লোক যারা জামিনের প্রক্রিয়ার সাথে জড়িত তারা এবং কিছু টাউট বাটপাট প্রতারক থাকে। আসলে একটা চক্র থাকে। তাদের ধরেছি, প্রাথমিক কিছু কথাবার্তা বলেছি, তাতে আমাদের কাছে কিছু তথ্য এসেছে। সেই তথ্য অনুযায়ী আমরা সামনের দিকে এগোবো। অন্যদিকে পঞ্চগড় জেলার অটোচালক হত্যা ও লুটের ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় সিআইডি। তাদের অবস্থান ওই এলাকাতেই ছিল, আমরা তাদের গ্রেফতার করি। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আগরতলা এলাকায় একটি ডাকাতির ঘটনায় জড়িতদের মধ্যে 4 জনকে আটক করেছে সিআইডি। ব্রাহ্মণবাড়িয়াতেই রেড করে আসামিদের ধরা হয়েছে এবং তাদের থেকেই এই লুণ্ঠিত মালামাল, ডাকাতি মামলার লুণ্ঠিত মালামালগুলো উদ্ধার করা হয়েছে। এই সংঘবদ্ধ ডাকাত দলের সব সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। উৎসব আমেজে শেষ হলো তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর ভোট গ্রহণ। চলছে গণনা। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সম্মিলিত পরিষদ এবং ফোরাম প্যানেলের ব্যানারে। উভয় পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। তৌহিদুর রহমানের রিপোর্ট। সকাল 9টায় ঢাকার হোটেল রেডিসনে শুরু হয় বিজেএমইর বহু প্রতীক্ষিত নির্বাচন। চট্টগ্রামে নিজস্ব কার্যালয়েও একই সময়ে শুরু হয় ভোট গ্রহণ।
ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং এবিএম শামসুদ্দিনের নেতৃত্বে ফোরাম নির্বাচনী লড়াইয়ে অংশ নেয়। জয়ের বিষয়ে আশাবাদী দুই প্যানেলই। তবে বহিরাগতদের কারণে ভোটের পরিবেশ ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ আছে ফোরামের পক্ষ থেকে। কোভিড সিচুয়েশনকে রেসপেক্ট করে আমরা পরিষ্কারভাবে বলছি যে আমাদের কোনো লোক সমাগম আমরা এখানে করব না। খুব আশ্চর্য যে হাজার হাজার লোক আসছে, এই লোকগুলি কারা? জয়ের ব্যাপারে সুনিশ্চিত। আমরা আশা করছি যদি এইভাবে আমাদের ভোটার আসতে থাকেন তাহলে আমি আশা করি যে অন্তত আমাদের পক্ষে যাবে। সম্মিলিত পরিষদ বলছে পোশাক খাতের অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতারা সমর্থন জানাতে আসছেন। তারা ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কিন্তু সবাই কিন্তু এখানে এসছে, কাউকে কিন্তু আমরা কিন্তু যে না আমরা এখানে কাউকে জড়ো করি সেটা কিন্তু না। প্রাক্তন যতগুলো বোর্ড ছিল বিভিন্ন প্রেসিডেন্টের আন্ডারে আমি নিজেও কাজ করেছি, সবার সাথে সে অভিজ্ঞতা আছে। আমরা ইনশাল্লাহ আমাদের দল জিতবে। নির্বাচনে বেশ কয়েকজন নতুন প্রার্থী আছেন। তারা বলছেন করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে প্রধান দায়িত্ব। 10টা বা 12টা হাইয়েস্ট লিড সার্টিফাইড যে প্ল্যাটিনাম ফ্যাক্টরিগুলো আছে তাদের মধ্যে 7টা থেকে 8টা এই দেশে। তো আমরা মনে করি যে এই ব্র্যান্ডিংটা করলে এটা আমাদের সব ক্ষেত্রে উন্নীত হবে, এটা দেশের ইমেজ ভালো হবে। মার্কেট অ্যান্ড প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে চাই। ইমেজ বিল্ডিং নিয়ে কাজ করছে, প্লাস আমরা এসএমই নিয়ে কাজ করতে চাচ্ছি। বিজিএমইতে যারা ইলেক্টেড হবেন তারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন হবেন এবং তারা এই বিজিএমই গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। নতুন কমিটি তাদের সমস্যার সমাধান করবে, এটাই প্রত্যাশা বিজিএমই সদস্যদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। লকডাউনেও আগামীকাল থেকে খোলা থাকবে অমর একুশে গ্রন্থমেলা। চলবে দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আজ 18তম দিনে গ্রন্থমেলায় ভিড় খুব একটা ছিল না। বন্ধ ছিল বেশ কিছু স্টল। ভিড় ছিল না স্টল ও প্যাভিলিয়নের সামনেও। স্টল মালিকরা বলছেন লকডাউনে বইমেলা খোলা রাখার চেয়ে বন্ধ রাখলেই ভালো হতো। এই সময় গণপরিবহন বন্ধ থাকবে বলে মেলায় দর্শনার্থী ও স্টল মালিকরা আসবে কিভাবে সে প্রশ্নও ছিল তাদের। এদিকে গ্রন্থমেলার শেষ দিন মনে করে অনেকেই সংগ্রহ করেন বই। আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলা, অন্তত 22 সেনা সদস্য নিহত। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ এক্সারসাইজ শান্তির অগ্রসেনা উদ্বোধন হয়েছে। সামরিক এই প্রশিক্ষণ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। বহুমাত্রিক এই সামরিক অনুশীলনে 11 দেশের প্রতিনিধিরা যোগদান করেন। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা থেকে 30 জন করে ও ভুটান থেকে 33 জন সহ মোট 123 জন সেনা সদস্য সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি আরব, ভারত, শ্রীলঙ্কা ও ভুটানের 19 জন অবজারভারও অংশগ্রহণ করছেন। সামরিক প্রশিক্ষণ চলবে আগামী 12 এপ্রিল পর্যন্ত। গাজীপুরের শিল্প কারখানার তরল বর্জ্যে চরম দূষণের শিকার শীতলক্ষ্যা নদী। অনেক জায়গায় পলি জমে ভরাট হয়ে যাচ্ছে নদী। দখল দূষণে দুর্ভোগে নদীপাড়ের বাসিন্দারা। পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন জানিয়েছে শিগগিরই ড্রেজিং ও দূষণমুক্ত করা হবে শীতলক্ষ্যা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কাপাসিয়ায় ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান না থাকলেও উজানের শিল্প কারখানার তরল বর্জ্য মিশে দূষিত হচ্ছে শীতলক্ষ্যার পানি। পানির রং কালো ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা ব্যবহার করতে পারছেন না নদীপাড়ের মানুষ। মরে যাচ্ছে মাছ, কোথাও আবার পলি পড়ে ভরাট হচ্ছে নদী। আমাদের পশ্চিমে সেই শ্রীপুর, গফরগাঁও ওই এলাকার যে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আছে ওদের বর্জ্যে এই পানি দূষণ হয়ে গেছে। আশেপাশে ময়লা আবর্জনা নদীতে এসে পড়তেছে,
এই কারণে নদীর অবস্থা এখন খুবই খারাপ। শীতলক্ষা নদী এখন গভীরতা বলতে কিচ্ছুই নাই, এখন শীতলক্ষা নদী বালি একদম ভরে গেছে। বাজারে যত ময়লা আছে সব এই নদীতে ফেলায়। মেল ফ্যাক্টরি থেকে বজ্র ময়লা পানিটা ছাড়ার কারণে মাছ সব মইরা শেষ। সরকারের কাছে আমাদের দাবি যাতে এই শীতলক্ষা তথা বানান নদীর পানি যাতে দূষণমুক্ত থাকে। শীতলক্ষাকে দূষণমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। ভালুকা বা ময়মনসিংহ ওই এলাকার কিছু বজ্র বছরের বিশেষ সময়ে শীতলক্ষা নদীতে ছেড়ে দিচ্ছে। তো এই বিষয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় কোনোভাবেই যেন শীতলক্ষা নদীটি দূষণ না হয় সে ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছে এবং মনিটরিং করছে। অন্য কোনো এলাকা থেকেও যদি আসে আমরা সেই এলাকার যে আমাদের অফিস রয়েছে আমরা অবশ্যই সেই এলাকার সাথে কথা বলবো। শিগগিরই এই আশ্বাসের প্রতিফলন দেখতে চান শীতলক্ষা পাড়ের বাসিন্দারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। কুমিল্লা ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত আরও 5 জন। সকালে কুমিল্লার আড়াইওড়া এলাকায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই 2 জন মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 1 জন। নিহতদের বাড়ি আদর্শ সদর উপজেলার চাঁদপুর এলাকায়। এদিকে ভোরে মুন্সিগঞ্জের সিরাজদি খানের তুলসীখালী এলাকায় একটি ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে 6 জন আহত হন। আহতদের ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নেয়ার পর সিএনজি চালক সহ 2 জন মারা যান। গুরুতর আহত 3 জনকে পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে আরও 1 জন মারা যান। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। জুয়েলারি শিল্পের টেকসই বিকাশে আসছে বাজেটে কর ও মূল্য সংযোজন কর হার কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সমিতি বলছে, এ খাতে বিদ্যমান ভ্যাট 5% বদলে 1.5% এবং স্বর্ণ আমদানি শুল্ক 2000 টাকার বদলে 1000 টাকা করা হলে এ শিল্প ঘুরে দাঁড়াবে। অন্যথায় দুবাই বা সিঙ্গাপুরে ভ্যাট ছাড়ের সুবিধা নিয়ে দেশি ক্রেতারা বিদেশ থেকে গহনা কিনতে উৎসাহিত হবেন। বর্তমানে 25% ভোক্তা বিদেশ থেকে গহনা কিনছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। দেশে পালিত হল খ্রিস্ট ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। সকালে রাজধানীর মিরপুরে ব্যাপটিস্ট চার্চে ধর্মীয় আচার অনুযায়ী উৎসব পালন হয়। এ সময় উপস্থিত ছিলেন চার্চের প্রধান পালক রেভা মার্টিন অধিকারী, চার্চের সম্পাদক টমাস সিংহ, উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি সহ আরও অনেকে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর 3 দিন পর পুনরুত্থানের অলৌকিক ঘটনা স্মরণে পূর্ণ রবিবার হিসেবে দিনটি পালিত হয়। জানাবো খেলার খবর। নিউজিল্যান্ডে ব্যর্থ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 11:15টার দিকে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারা। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের পর 3 ম্যাচ টি20 সিরিজ ও হোয়াইট ওয়াশ টাইগাররা। এ নিয়ে নিউজিল্যান্ডে 32 ম্যাচে হেরেছে তামিম মাহমুদুল্লাহ বাহিনী। আগের সিরিজগুলোতে কোনো জয় না থাকলেও এবার অন্তত একটি ম্যাচে জয়ের প্রত্যাশা করেছিল বাংলাদেশ। তবে বাজে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েরও খেসারত দিতে হলো তাদের। এদিকে দেশে 1 সপ্তাহ বিশ্রামের পর 12 এপ্রিল শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। নবম বাংলাদেশ গেমসের 200 মিটার স্প্রিন্টের রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এই ইভেন্টে এ নিয়ে টানা তৃতীয়বার স্বর্ণ জিতলেন শিরিন। আর পুরুষ 200 মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন বিমান বাহিনীর নাইম ইসলাম। আর নারী বডি বিল্ডিংয়ে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ আনসারের মাকসুদা মৌ। বিস্তারিত জানাচ্ছেন আবু হুরায়রা তামিম। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে
24.20 সেকেন্ড সময় নিয়ে 200 মিটার দৌড় শেষ করেন শিরিন। 2006 সালে নাজমুন নাহার বিউটির রেকর্ড ভেঙেছেন তিনি। 14 বছর আগে বিউটি সময় নিয়েছিলেন 24.30 সেকেন্ড। এই ইভেন্টে 24.50 সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর শরীফা খাতুন, আর 25.90 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান আনসারের কবিতা রায়। বাংলাদেশ গেমস বডি বিল্ডিংয়ের নারী ইভেন্ট ওপেন ক্যাটাগরিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের মাকসুদা মৌ। এই ইভেন্টে রৌপ্য পেয়েছেন রুসলান স্টুডিওর মিম আক্তার, আর ব্রোঞ্জ পদক জিতেছেন দ্য ওরিয়র্স ক্লাব ঢাকার তানজিম আক্তার তিথি। এছাড়া পুরুষদের 85 কেজির অধিক ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের সুমন দাস, রৌপ্য জিতেছেন হারুনুর রশিদ ও ব্রোঞ্জ পেয়েছেন রেজাউল ইসলাম। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্মের নামে অধর্ম চর্চা জনগণ মেনে নিবে না, সংসদে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। সংক্রমণের 1 বছর 28 দিনের মাথায় 24 ঘন্টায় শনাক্ত ছাড়ালো 7,000, লকডাউনের প্রজ্ঞাপন অপ্রয়োজনে বাইরে নয়। বাজারে ভিড় বেড়েছে সব পণ্যের দাম, অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এবং রিসর্টে নিয়ে যাওয়া নারী মামুনুলের স্ত্রী নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেফাজত নেতৃত্ব ভণ্ড, বললেন তথ্যমন্ত্রী। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।